যুবলীগ করি, আওয়ামী লীগ আমি ভালোবাসি, আওয়ামী লীগ করি। যদি পিস ক্লাবে কেউ আমার গুলি করে মেরে ফেলতে পারবে, কিন্তু আমি আওয়ামী লীগ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদেরকে ভুয়া বলা যাবে না। বাসা বাড়িতে ম্যাডাম চলে গেল, স্যারে আমাদেরকে অন্য নজরও দেখে। এক কাজ বলে 500, 1000। আমাদের কাজের কথা বলা একটা, আমরা কাজ করি দুইটা। সালমান এফ রহমান ডিবিকে বলেন, আন্দোলনের সময় আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি দেশের মানুষ আমাদের উপর ক্ষেপে যাচ্ছেন, তিনি পাত্তা দেননি। ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন শেখ হাসিনা আমাকে প্রশ্ন করেন পুলিশ এত ভালো কাজ করছে, সেনাবাহিনী কেন পারছে না। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন কলেজ ছাত্ররা মারামারি, সাধারণ জনগণের প্রতিক্রিয়া, ডক্টর ইউনূসকে নিয়ে চলছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র কারা করছে? আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইসলাম। এই সব কিছু তথ্য আজকের এই ভিডিওতে পাবেন। আসলে কি ডক্টর ইউনূসকে ষড়যন্ত্র করে তারা আবারও সরাতে যাচ্ছেন? ডক্টর ইউনূস কি আসলে এই ষড়যন্ত্রের ফাঁদে পড়ে পালাবেন শেখ হাসিনার মতো, নাকি রুখে দাঁড়াবেন? এমন কিছু তথ্য তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ জনগণ যে ঘোষণা দিয়েছেন যে মরল আমরা রাজপথে মরব। এদিকে বাংলাদেশের যে রাজধানী ঢাকা শহরে বিভিন্ন জেলা থেকে রাতে লোক জড়ো করার যে তাণ্ডব শুরু হয়েছিল, সেখানে তাদেরকে বলা হয়েছে যে তারা নাকি এই ডক্টর ইউনূস তাদেরকে কিস্তি দিবে, এই হ্যান ত্যান তুলে ধরা হয়েছিল। আমি যুবলীগ করি, আওয়ামী লীগ আমি ভালোবাসি, আওয়ামী লীগ করি। যদি পিস ক্লাবে কেউ আমার গুলি করে মেরে ফেলতে পারবে, কিন্তু আমি আওয়ামী লীগ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার এক মেয়ে এবার ম্যাট্রিক পরীক্ষা দেবে, ছোট মেয়ে। এই মেয়ে এই ছাত্র আন্দোলন করছে। ছাত্র আন্দোলন করে কি পাইছি? টর্চারিং, আমাদের দোকান লুটপাট। 5 তারিখ সন্ধ্যা 7টা বাজে 5 নং বহরমপুর 1 নং ওয়ার্ডে শ্রী রণজিৎ বাবুর দোকানপাট লুট হয়েছে, যেটা মানবিক আপনারা দেখলেও সহ্য করতে পারবেন এমন বিকট কায়দায় লুটপাট হয়েছে, যা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা ওখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গেছিলে, স্থানীয় 10 মিনিট চ্যানেলের টিভি সাংবাদিক গেছিলে, 2 দিন টিভিতে দেখাইয়া তারপরে ওরা করিয়া লাইছে। অর্থাৎ এই দেশে কোনো সংখ্যাগুরু সম্প্রদায় নির্যাতন হবে, ওরা প্রকাশ পাবে না। তাই আমি আপনারা মিডিয়ার লোক যারা আছেন, আপনাদের মাধ্যমে বিশ্ববাসীকে এবং প্রধান উপদেষ্টা এবং ছাত্র নেতৃবৃন্দ যারা উপদেষ্টা আছেন তাদের প্রতি আমার দাবি, এই বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হয়েছে তার একটা তালিকা করে সুস্থ তদন্তের মাধ্যমে তা প্রকাশ করার জন্য বাংলার জনগণের সামনে আমি তুলে ধরার দাবি জানাচ্ছি। আমি যুবলীগ করি, চাঁদাবাজি করি নাই, সন্ত্রাসী করি নাই, ভোট পেলট করি নাই। আওয়ামী লীগ আমি ভালোবাসি, আওয়ামী লীগ করি। যদি পিস ক্লাবে কেউ আমার গুলি করে মেরে ফেলতে পারবে, কিন্তু আমি আওয়ামী লীগ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। না না না, পটুয়াখালী জেলা, আমি না, আমার ছোট ভাই। পটুয়াখালী জেলা, আমি পাগল না, আমি সম্পূর্ণ সুস্থ। আমি হিন্দু না না ভাই শুনেন আমার কথা শুনেন। উনি যেটা বলতেছে যে উনি যুবলীগ করতো, উনি বলছে, আমি অস্বীকার করি না। কথা শুনেন, উনি যুবলীগ করতো, কিন্তু উনি এইখানে আসছে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য। এই কারণে আসলাম, এই কারণে আসলাম।
2 কলেজের প্লাবেন আছে কবি নজরুল সোহরাওয়ার্দী আজকে ওই কলেজের ইটও থাকবো না খেলা সামলাও দেশের এমন পরিস্থিতিতে বর্তমানে কিছু শ্রেণীর লোক যারা আছে তারা এটাকে আরও জলঘোলা করে ডক্টর ইউনূসকে ফাঁসাতে চাচ্ছেন আওয়ামী লীগ পক্ষের নেতাকর্মী যারা আছে। এদিকে অনেকেই নাম প্রকাশ করছেন জামায়াত ইসলামের নাম ভেঙে, যে জামায়াত ইসলাম বর্তমানে বিভিন্ন জেলার থেকে লোক ঢাকা শহরে নিয়ে এসছে এবং সেই প্রলোভন দেখিয়েছে বিনা সুদে ঋণ দেবে কে? ডক্টর ইউনূস। শাহবাগের লোক নামার পরে তাদেরকে আর কখনোই কোনো কারণে খুঁজে পাওয়া যায় নাই। এমন কিছু ঘটনা নিয়ে বিভিন্ন কলেজের পলিটেকনিক কলেজ এবং বিভিন্ন কলেজে ছাত্ররা যে আবারও শুরু করেছে নতুন করে আন্দোলন। কিন্তু কেন এই আন্দোলন? এই আন্দোলনের শেষ কোথায়? আবারও কি এই গণঅভ্যুত্থান শুরু হবে ডক্টর ইউনূসকে নিয়ে, নাকি এটা একটা ষড়যন্ত্র এখানেই সমাপ্তি হয়ে যাবে, যা সেনাবাহিনী নিজেই টেকেল দিচ্ছেন? তাহলে সেনাবাহিনীরা কী করতে পারেন ডক্টর ইউনূসের জন্য, যা আমরা জানি না। এদিকে এক শ্রেণীর বুয়া তারাও প্রতিবাদ করেছেন, সেই প্রতিবাদটুকু
সমন্বয়ক নেই সমন্বয়কারী কেউ নেই। সালমান এফ রহমান ডিবিকে বলেন, আন্দোলনের সময় আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি দেশের মানুষ আমাদের উপর ক্ষেপে যাচ্ছেন, তিনি পাত্তা দেননি। ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন শেখ হাসিনা আমাকে প্রশ্ন করেন পুলিশ এত ভালো কাজ করছে, সেনাবাহিনী কেন পারছে না। এ সময় আমি বিষয়টি নিয়ে সেনাপ্রধানের সঙ্গে কথা বলার পরামর্শ দিই। সালমান এফ রহমানকে ডিবি কর্মকর্তারা বলেন, মামলা তো মাত্র শুরু, কতগুলো মামলা হবে আমরাও জানি না, আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে। এ সময় সালমান এফ রহমান বলেন, 111-এর সময় 2 বছর জেল খেটেছি, সুতরাং সমস্যা হবে না। তিনি বলেন, আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে, কারণ আমার বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক কর্মী আছে, তারা বেতন পাবে না, ব্যাংক থেকে যেসব টাকা ঋণ নিয়েছি সেগুলো পরিশোধ হবে না। তখন ডিবি কর্মকর্তারা হেসে বলেন, আপনারা 15 বছর দেশটি খেয়ে ফেলেছেন, আর এখন আপনাকে ছেড়ে দেব সেটা ভাবার কারণ নেই। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করা হয়, আপনি তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানিয়েছেন, এতে লাভ কি হয়েছে? উত্তরে তিনি বলেন, এটা আমি বানাইনি, এটা তো তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে। এ সময় ডিবি কর্মকর্তারা বলেন, যেটাই আইন তৈরি করুক না কেন সেটা ভেটিংয়ের জন্য তো অবশ্যই আইন মন্ত্রণালয়ে গেছে, তখন আপনি ভূমিকা নিলেন না কেন? এই বিতর্কিত আইনের পক্ষে মতামত দিয়েছেন, আর ওই আইনের মাধ্যমে অনেক সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাকে হয়রানি করা হয়েছে। এ সময় চুপ হয়ে যান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ডিবির এক প্রশ্নের উত্তরে আনিসুল হক বলেন, ছাত্রদের দাবি মেনে নিয়েছিলাম, তারা যে এত দ্রুত সরকার পতনের এক দফা আন্দোলনে যাবে তা বুঝতে পারেনি। তখন ডিবি কর্মকর্তারা বলেন, কেঁচো খুঁড়ে সাপ বের করে আনার একটা বদভ্যাস আপনাদের আছে, সেই কারণেই আজ এই অবস্থা। তাকে প্রশ্ন করা হয়, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আপনারা কেন বাতিল করলেন? উত্তরে আনিসুল হক বলেন, আদালত স্বাধীন, এ সংক্রান্ত রায় আদালত থেকে এসেছে, সরকার শুধু বাস্তবায়ন করেছে। এক প্রশ্নের উত্তরে আনিসুল হক বলেন, শেখ হাসিনার বাহিরে যাওয়ার কোনো সুযোগ ছিল না, আপনারা যেমন উচ্চপদস্থ কর্মকর্তার আদেশ মানতে বাধ্য, আমরাও তেমন শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম। তখন ডিবি কর্মকর্তারা বলেন, আমরা উচ্চপদস্থের অন্যায় আদেশ মানতে বাধ্য না, আর অন্যায় আদেশ মানতে পারেনি বলেই দীর্ঘদিন পদোন্নতি হয়নি, পোস্টিং দেওয়া হয়েছিল খারাপ জায়গায়, আপনারাও তো অন্যায় আদেশ না মানার দৃষ্টান্ত দেখাতে পারতেন। 2013 সালে শাপলা চত্বরে হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করা হয় রিমান্ডে থাকা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। উত্তরে তিনি বলেন, তৎকালীন আইজি, র্যাব ডিজি এবং পুলিশ কমিশনার আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন, আমি চেষ্টা করেছি যে কোনো মূল্যে শাপলা চত্বর ফাঁকা করার। আমরা ফাঁকা গুলি করেছি, তবে সেখানে কোনো লোক মারা যায়নি। মানুষের কল রেকর্ডের বিষয়ে জিয়াউল হাসান বলেন, সবার মোবাইল ফোন রেকর্ড করা হয়নি। তাকে প্রশ্ন করা হয়, বিএনপি নেতা ইলিয়াস আলীকে কেন গুম করেছেন, ফার্মগেট থেকে জাতীয় পার্টির এক নেতাকে তুলে নিয়ে কেন হত্যা করেছেন? ইলিয়াস আলীর বিষয়ে জিয়ার কাছে সুনির্দিষ্টভাবে প্রশ্ন ছিল, ইলিয়াস আলীর স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাওয়ার পর তিনি আপনাকে ফোনে বলেছিলেন ইলিয়াসকে ছেড়ে দাও, আপনি ওই সময় বলেন ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগে শেষ করে দেওয়া হয়েছে। এ সময় জিয়া কোনো মন্তব্য করেননি। রিমান্ডে থাকা গ্রেপ্তারকৃতরা ডিবিকে জানান, আপনারা জানেন না শেখ হাসিনা কত বড় একরোখা মানুষ। তখন ডিবির প্রশ্ন, আপনারা নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি, নিজের বিবেকের কাছে কি দায় এড়াতে পারবেন? এ সময় তারা না সূচক জবাব দেয়। আমাদেরকে ভুয়া বলা যাবে না, বাসা বাড়িতে ম্যাডাম চলে গেল, স্যারে আমাদেরকে অন্য নজরও দেখে, এক কাজ বলে 500, 1000। আমাদের কাজের কথা বলা একটা, আমরা কাজ করি দুইটা। ছোট ছেলে মেয়েরা এসে ডাকবে বুয়া, মুরব্বী ডাকে বুয়া। আরে বাবা, আমার নাম আছে, আমার নাম ডাক, আমি তো যার সন্তান, আমি তো বাপ মার জন্মে রয়েছি। আমার একটা নাম আছে, আমার নাম সাপিয়া, এখন আমাকে বুয়া বলে ডাকে, কিন্তু আমার নামটা ধরে ডাকলে কি সমস্যা? আমাকে খালা বলে ডাকুক, আমার নাম ধরে ডাকতে সমস্যা হইলে আমাকে খালা বলে ডাকুক। আমাকে ডাকে এই বুয়া এদিক আসো ওদিক আসো, 1 মিনিট দেরি হইলে নির্যাতন শুরু হয়। ভাইয়া, আমরা বাংলাদেশের নাগরিক, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, কেন আমাদের উপরে নির্যাতন করা হবে? প্রশাসনকে এটা দেখে না, সরকারকে এটা দেখে না? আমরা গৃহকর্মীরা অনেক নির্যাতন হচ্ছে, বাসা বাড়িতে বলেন বাইরে বলেন অনেক নির্যাতন হচ্ছে, এটা কোনো প্রতিবাদ করার কেউ নেই, কেউ করতে আসছে না। এখন আমরা নিজেরাই, আমরা গৃহকর্মীরাই মাঠে নামছি, আমরা এই যে মানববন্ধন করতেছি, আমরা গৃহকর্মীরা, আমাদেরকে
যেন একটা সুস্থভাবে বাঁচার জন্যে আমাদের একটা গৃহকর্মী কল্পনা। ছোট ছোট বাচ্চারা নির্যাতন হচ্ছে, তাইলে আমার কাছে লাগতেছে কি এটা বেড়ে গেছে। আমরা গৃহকর্মীরা মানে আমাদেরকে কোনো স্বীকৃতি দেওয়া হচ্ছে না। আমরা সাপ্তাহিক একটা ছুটি চাচ্ছি, সাপ্তাহিক ছুটি, মান্তিকালের ছুটি। আমাদেরকে যে কাজের কথা বলে নিবে সেই কাজ অতটুকুই কাজ করাতে হবে, এর বাড়তিও না এর কম না। ওই মধ্যে আমাদেরকে যে বেতন দিয়ে বলে নিবে ওই বেতনটাই আমাদেরকে দিতে হবে, কিন্তু আমরা ওইটা পাই না, প্রাপ্য বেতনটা আমরা পাই না। আমাদেরকে এক কাজ বলে 500, 1000, সে রান্নাবান্না হোক, হাঁড়ি পাতিল ধোয়া হোক, ঘর মোছা হোক, মানে 500, 800 এভাবে করে নেয়। তো ওরা কি করে, কাজ যখন একটু ময়লা পাবে ওইখান থেকে বেতন কেটে দেওয়া হবে, বেতন অল্প অর্ধেক দেওয়া হবে, মানে আমরা প্রাপ্য বেতনটা পাই না। যে বেতনটা পাই আমাদের সংসার চলে না, ঘর ভাড়া দিতে পারি না। আমাদেরকে মারধরও করা হয়, কিছু নষ্ট হয়ে গেলে যে বেতনও কেটে রেখে দেয়। তারপরে অন্যভাবে আমাদেরকে নির্যাতন করা হয়, যেমন ম্যাডাম স্যার থাকলে বাসা বাড়িতে ম্যাডাম চলে গেল, স্যারে আমাদেরকে অন্য নজরও দেখে।